হ্যালো এভরিওয়ান। সো আজকে আমরা আমাদের নতুন চ্যাপ্টার শুরু করতে চলেছি। চ্যাপ্টার না, একটা চ্যাপ্টার যেটা আমরা আগে অনেকবার ডিসকাস করেছি। সেটা এইবারে এই যে ডাব্লিউবিসিএস পরীক্ষা আছে সেটার কিরকম ধরনের কোয়েশ্চেন্স আছে সেটার থেকে সেগুলো আমরা দেখব। সো টুডে we are basically going to discuss about the kind of questions which come from the chapter on prepositions. আর preposition, like I was telling you, is a very important chapter. আমরা আগে যা যা করেছি, ফর এক্সাম্পল ভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন যা করেছি সেগুলোর সাথে প্রেপোজিশনের একটা খুব ইম্পর্টেন্ট রিলেশনশিপ আছে। যখন আমরা একটা সেন্টেন্সের মধ্যে প্রেপোজিশনকে পাই, তার বিভিন্ন প্রয়োগ পাই, এবং একটা খুব ছোট্ট ওয়ার্ড, প্রেপোজিশনস আর ভেরি ভেরি টাইনি লিটল ওয়ার্ডস, কিন্তু খুব সিগনিফিকেন্স আছে ওই ওয়ার্ডগুলোর মধ্যে। একটু একটু পরিবর্তন হয়ে গেলে কিন্তু সেন্টেন্সটার পুরো মানেটাই চেঞ্জ হয়ে যাবে, তাই না? তো লেট আস সি কিরকম প্রশ্ন আসে বা এসেছে। সো আমরা প্রথমেই যেই ধরনের কোয়েশ্চেন গুলো দেখবো সেগুলো সব ডাব্লিউবিসিএস 2009 থেকে 2019 অব্দি যেরকম কোয়েশ্চেন্স এসছে সেগুলো সব থাকবে আপনাদের জন্য। সো লেট আস বিগিন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে, এবং যদি গত 10 বছরের ট্রেন্ডটা আমরা ফলো করি তাহলে দেখবো যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টাইপেরই কোয়েশ্চেন আছে, যেখান থেকে এরকম পার্টস অফ স্পিচ বলেই দেওয়া হয় যে ফাইন্ড আ সুটেবল প্রেপোজিশন অর অ্যাডভার্ব অর কনজাংশন অর সাম ফর্ম অফ ভার্ব মেবি টু ফিল দি ব্ল্যাঙ্কস। ওকে, তো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস মেইনলি দুটো ধরনের হয়। একটা থাকে যেখানে সিঙ্গেল ব্ল্যাঙ্ক থাকে, আর একটা যেটাতে ডাবল ব্ল্যাঙ্কস থাকে। তো সিঙ্গেল ব্ল্যাঙ্কের জন্য তো অনেক ক্ষেত্রেই আমরা দেখবো যে কখন, আর প্রত্যেকটা সময় বলেই দেওয়া হচ্ছে যে একটা প্রেপোজিশন দিয়ে ফিল করতে, যখন এরকম আসছে। কিন্তু কিছু কিছু সময় এরকম আসবে যখন আমরা ডাবল ব্ল্যাঙ্কস দেখবো, ওখানে কিন্তু কম্বিনেশনেও আসতে পারে। ঠিক আছে, তো একটা ব্ল্যাঙ্কে হয়তো একটা প্রেপোজিশন থাকবে, আরেকটা ব্ল্যাঙ্কে হয়তো অন্য কিছু থাকতে পারে। ঠিক আছে, সো যেই ধরনের প্রশ্ন এসছে এবং যেই ধরনের প্রশ্ন আপনারা এক্সপেক্টও করতে পারেন পরীক্ষাতে, সেরকম কিছু প্রশ্ন দেখা যাক। প্রথমেই দেখছি আমাদের এই যে প্রশ্নটা আছে, কোয়েশ্চেন নাম্বার 1, এটা এবং এর পরেরটা কোয়েশ্চেন 1 and 2, এই দুটো 2009-এ আসা কোয়েশ্চেন। ওকে, তো 2009-এ এই দুটোই এসেছিল। কি আছে প্রশ্নটাতে? কোয়েশ্চেনটা আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দি অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। আর পরের কোয়েশ্চেনটা আছে ইনসার্ট দ্য প্রপার প্রেপোজিশন ইন দ্য সেন্টেন্স। বেসিক্যালি সব ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। কোয়েশ্চেনের একটু তারতম্য থাকবে, এবং প্রত্যেকবার যেই রকম কোয়েশ্চেন এসছে সেটাও আমি লিখে দিচ্ছি, সো দ্যাট ইউ আইডেন্টিফাই অ্যান্ড ইউ আর অ্যাকাস্টম টু দ্য কাইন্ড অফ কোয়েশ্চেন্স দ্যাট কাম। ঠিক আছে, একটু ঘুরিয়ে লেখা থাকবে, বাট বেসিক্যালি ব্ল্যাঙ্ক ফিল করতেই হবে। তো প্রথমে যেটা বলা আছে, আ জেন্টলম্যান শুড বি ট্রু ড্যাশ হিজ ওয়ার্ডস। ওকে, আ জেন্টলম্যান শুড বি ট্রু ড্যাশ হিজ ওয়ার্ডস। এটা কি হতে পারে আপনারা একটু গেস করুন। হু ক্যান টেল মি? অপশন আছে ফ্রম, টু, ইন আর অন। ক্যান ইউ গেস হোয়াট ইজ দি আনসার? ইয়েস, বাঁকুড়া। আই কান্ট হিয়ার ইউ। আপনি একটু আমাকে 1, 2, 3 এরকম করে দেখিয়ে দিতে পারবেন আপনার কোনটা মনে হচ্ছে? মাইক আছে? 4, 4 মনে হচ্ছে বাঁকুড়ার। 4 তো না, আরেকজন চেষ্টা করছেন, বলুন। অপশন 2 বলছেন কি? অপশন সি। অপশন সি বলছেন, ইন। আসানসোল বলছেন অপশন সি। দি আনসার ইজ অপশন বি, 2। ঠিক আছে, দি আনসার ইজ অপশন বি, 2। ওকে, ট্রু টু হিজ ওয়ার্ডস। ওয়ার্ডস মানে এই ক্ষেত্রে ওয়ার্ডস মানে শুধু শব্দ না, কেউ যেটা বলেছে, কোনো একটা কমিটমেন্ট করেছে বা কোনো একটা কথা বলেছে, সেই কথাটাতে সে টিকে থাকবে সেটা বলা হচ্ছে। আ জেন্টলম্যান শুড বি ট্রু টু হিজ ওয়ার্ডস। ট্রু টু হিজ ওয়ার্ডস মানে হচ্ছে যেটা বলেছে, যেটা কমিটমেন্ট করেছে, সেইটা যেন সে পালন করে। ঠিক আছে, বা সেটা যেটা বলেছে সেটার থেকে যেন সে ডিফার না করে, সেটাও হতে পারে। তার জন্য বলেছে ট্রু টু হিজ ওয়ার্ডস। ওকে,
তো অনেক ক্ষেত্রেই আপনারা এরকম পাবেন, এই যে ট্রু টু হিজ ওয়ার্ডস, এটা অনেক সময় আমরা একটা ফ্রেজ হিসেবে অনেক জায়গাতে কাজে লাগাই। তো ট্রু টু হয় সব সময়, অলওয়েজ। ওকে, টু হবে এখানে। আরেকটা জিনিস বলতে চাইবো, আমি যদিও প্রেপোজিশন অনেকদিন আগে করিয়েছিলাম এই সেশনের একদম শুরুর দিকে, আপনারা দেখবেন। সো একটু কুইক রিক্যাপ করে দিচ্ছি। প্রিপোজিশন মানে কি? একটা ওয়ার্ড যেটা কোনো একটা ওয়ার্ডের আগে বসে, যার জন্য তার নাম হচ্ছে প্রিপোজিশন, তাই তো? তার মানে তার পজিশনটা কোনো একটা কিছুর আগে হবে। কিসের আগে হবে? আমাদের যে পার্ট অফ স্পিচ গুলো আছে তাদের মধ্যে থেকে আইডিয়ালি একটা নাউন বা প্রোনাউনের আগে হওয়া উচিত। কোনো কোনো ক্ষেত্রে একটা অ্যাডভার্ব অফ টাইম আর প্লেসের আগেও হতে পারে। ঠিক আছে? আপনারা যদি আমার ভিডিওগুলো ফলো করে থাকেন তাহলে প্রেপোজিশনের যে চ্যাপ্টারটা আমি করিয়েছিলাম বেশ অনেকদিন আগেই হয়েছিল, বাট আই উড স্টিল আস্ক ইউ টু প্লিজ গো অ্যান্ড চেক ইট ওয়ান্স। ওখানে খুব ডিটেলে বলা আছে। কিন্তু আমি কেন বললাম এই কথাটা যে প্রিপোজিশনের পরে কি আসবে, কেননা আপনারা কি এক্সপেক্ট করতে পারেন একটা প্রিপোজিশনের পরে থাকা যেটা উচিত? একটা নাউন থাকতে পারে, একটা প্রোনাউন থাকতে পারে, খুব রিয়েরলি কিছু কিছু কেসেসে একটা অ্যাডভার্ব অফ টাইম অর প্লেসও থাকতে পারে। আর প্রিপোজিশনের আগে কি থাকবে? প্রিপোজিশনের আগে মানে বেশিরভাগ ক্ষেত্রেই একটা ভার্ব থাকে, কিন্তু তাছাড়াও কিন্তু একটা অ্যাডজেক্টিভও থাকতে পারে। ঠিক আছে? আবার অনেক সময় এরকম হয় প্রিপোজিশনস আর ভেরি স্ট্রং এন্টিটিস, যেটা আপনাদেরকে বলছিলাম। তো কখনো কখনো এরকমও হবে যে পরে যে নাউন বা প্রোনাউনটা আছে সেটার সাথে আগে একটা হয়তো অ্যাডজেক্টিভ আছে বা নাউন আছে, সেটারও কিন্তু একটা কানেকশন বিল্ড করতে পারে একটা প্রিপোজিশন, ইভেন উইদাউট দ্য প্রেজেন্স অফ আ ভার্ব। ঠিক আছে? সো আপনাদেরকে আমি আরেকটা জিনিস বলবো রিভাইজ করতে, যেটা আপনাদের হয়তো একটু কাজে লাগতে পারে। সেটা হচ্ছে, আমি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একটা চ্যাপ্টারও পড়িয়েছিলাম, আপনারা সেটা অবশ্যই দেখবেন। যদি ফার্স্ট টাইম প্রিপোজিশনের ক্লাসটা আমার দেখেন তাহলে তার আগে অবশ্যই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের চ্যাপ্টারটা দেখবেন। তাহলে কি হবে, তাহলে কনসেপ্টটা ঠিক হবে এবং আরো এরকম কোয়েশ্চেন যদি আসে তাহলে আপনাদের বুঝতে অসুবিধা হবে না। এনিওয়ে, পরেরটা দেখা যাক। বলেছে দ্য ফাদার ওয়াজ ড্যাশ ভেক্সড ড্যাশ দ্য সান। এই ভেক্সড কথাটার মানেটা কি? ভেক্সড কথাটার মানে হচ্ছে, বলতে পারেন অ্যাংরি, ওকে, অ্যানয়েড, ইরিটেটেড, মানে বিরক্ত, রাগান্বিত, রুষ্ট, এরকমও হতে পারে। ঠিক আছে? সো ভেক্সড মানে হচ্ছে অ্যাংরি অর ইরিটেটেড, যেটা বললাম। আরেকটা কি বললাম? আরেকটা বললাম অ্যানয়েড। কুড বি অল অফ দিস থিংস। আমরা যখন অ্যাংরি বলি, সাপোজ এখানে ভেক্স থাকতো না, এখানে অ্যাংরি থাকতো, ঠিক আছে? তাহলে কি বলতাম? দ্য ফাদার ওয়াজ অ্যাংরি ড্যাশ হিজ সান। তো যদি আমি বললাম যে ভেক্সড এর জায়গায় যদি অ্যাংরিও বসাই, এফেক্টটা কিন্তু একই আসবে। তাহলে এখানে কি হবে? কি হতে পারে এখানে? Not two, option C. না, টু না, উইথ। Now, আই এম অপশন এ। ওকে, অ্যাংরি উইথ অর ভেক্সড উইথ দ্য সান। আমরা সবসময় বলি আই এম অ্যাংরি উইথ ইউ, বলি তো? আমি কি বলি যে আই এম অ্যাংরি টু ইউ? না তো। আমরা কি বলি? আই এম হ্যাপি উইথ ইউ। কেউ কিছু একটা ভালো কাজ করলো, আমি সেটা দেখে খুশি হলাম, আমি কি বলবো? আই এম হ্যাপি উইথ ইউ। তুমি যেটা করেছো তার জন্য আমি খুশি হয়েছি। তো কি বলবো? আই এম হ্যাপি উইথ ইউ, আই এম অ্যাংরি উইথ ইউ। মানে আমি, তুমি যেটা করেছো সেটার জন্য আমি তোমার উপরে রাগ করেছি। তাহলে কি বলবো? আই এম অ্যাংরি উইথ ইউ। সেরকমই অ্যাংরিটাকে যদি ভেক্সড বলি, আর এই ওয়ার্ডটা খুব ইম্পর্টেন্ট, এটা ডাব্লিউবিসিএস এ এসছে, অন্যান্য পরীক্ষাতেও আমি দেখেছি এই ওয়ার্ডটা অনেক জায়গাতে এসছে। ইনফ্যাক্ট ডাব্লিউবিসিএস এর অন্য কোয়েশ্চেনেও এই ভেক্সড কথাটা ছিল। ঠিক আছে? সো ইট ইজ আ ইম্পর্টেন্ট ওয়ার্ড টু রিমেম্বার। মনে রাখবেন অ্যাংরি ভেক্সড একই জিনিস। সো অ্যাংরি উইথ ইউ, ভেক্সড উইথ ইউ। ঠিক আছে? যখন কোনো মানুষের ওপরে কেউ রাগ করছে, সাপোজ আমি রাগ করছি, কি অন্য কেউ অন্য কারোর ওপরে রাগ করছে, তাহলে সবসময় হবে সামবডি বিং অ্যাংরি উইথ সামবডি এলস। এরকম ভাবে মনে রাখতে পারেন। আচ্ছা, তারপরেরটা কি আছে? আই হ্যাভ নো ডিজায়ার ড্যাশ ফেম। আচ্ছা, এরপরের যেগুলো আসছে এগুলো সব 2012, লিখে দিই, এগুলো সব 2012-তে আসা প্রশ্ন। কি আছে? আই হ্যাভ নো ডিজায়ার ড্যাশ ফেম।
ডিজায়ার মানে হচ্ছে ইচ্ছে, তাই তো, প্রবল ইচ্ছে, সেটা হচ্ছে ডিজায়ার। আর ফেম মানে হচ্ছে আহ ফেম মানে হচ্ছে, হ্যাঁ বলুন। খ্যাতি বা প্রশংসা বা যশ। খ্যাতি, অ্যাবসলিউটলি, খ্যাতি বা প্রশংসা বা যশ, অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। তাহলে আই হ্যাভ নো ডিজায়ার ড্যাশ ফেম ফর ফেম, ভেরি গুড, খুব ভালো। আই হ্যাভ নো ডিজায়ার ফর ফেম, তার মানে আমার ফেমের প্রতি কোনো ডিজায়ার নেই, ঠিক আছে, ভেরি গুড। তারপরে কি আছে, দের ইজ অ্যান এক্সেপশন ড্যাশ এভরি রুল, এটা কি হবে? টু, ভেরি গুড, খুব ভালো, টু। যখনই দেখবেন এক্সেপশন আছে, অলওয়েজ অ্যান্ড অলওয়েজ এক্সেপশন টু আ রুল হয়। একটা রুল আছে, তার একটা এক্সেপশন আছে, তার মানে আমি কি বলবো, this is an exception to this rule, or this is an exception to some rule, or there is an exception to every rule, যাই বলি না কেন, exception to, ঠিক আছে। ফ্রেজ হিসেবে মনে রাখার চেষ্টা করবেন, কমনলি যেগুলো আমরা বলি সেগুলোর সাথে রিলেট করার চেষ্টা করবেন, ঠিক আছে, তাহলে দেখবেন মনে থাকবে। আর এই যে কোয়েশ্চেন গুলো আসছে না, দেখবেন যে খুব কমপ্লিকেটেড কিছু আসে না, ছোট ছোট জিনিস আসে, তো বোঝার চেষ্টা করবেন, যেটা আমি সবসময় বলেছি। এর আগে যখন আমরা অন্য এক্সারসাইজেস নিয়েও আলোচনা করেছিলাম, যে এরর কারেকশন ছিল বা অন্য কিছু ছিল, ঠিক আছে, আমি যেটা সবসময় আপনাদেরকে বলে এসেছি, এর ব্যাপারেও তাই বলবো, যে ফিল ইন দা ব্ল্যাঙ্ক, সেটা ডাবল ব্ল্যাঙ্ক হোক, সিঙ্গেল ব্ল্যাঙ্ক হোক, আপনারা অবশ্যই প্রথমে একবার সেন্টেন্সটা পড়ে নেবেন। প্লিজ ডু নট লুক at the answer options first. First read the sentence with the blanks. কেন পড়ছেন? যাতে কনসেপ্টটা বোঝার জন্য, যে সেন্টেন্সটা কি মেসেজ কনভে করছে, বুঝে গেলেন। এবং বোঝার কাজটা তো মাতৃভাষাতেই হয়, তাই না? এটা তো আমাদের কাছে ফরেন ল্যাঙ্গুয়েজ, তাই না? আমরা বুঝবো যখন নিজের মতন করে বুঝবো, বুঝে তারপরে সেকেন্ড টাইম যখন পড়বো, দেন উই আর গোয়িং টু লুক এট দি আনসার অপশন। বাট প্রথমবার আনসারের দিকে তাকাবেনই না, কি আছে না আছে, কি হতে পারে, গেস করারও চেষ্টা করবেন না। প্রথমটা পড়ে একবার বুঝবেন সেন্টেন্সটা, তারপরে সেকেন্ড টাইম অ্যাটেম্প করবেন। ওকে, নাও গোয়িং টু দ্য নেক্সট ওয়ান। এই প্রথম দুটো হচ্ছে 2012-এ আসা প্রশ্ন। কি বলছে এখানে, আবার পেয়ার্সে এসছে, তার মানে এটা একটা ডাবল ব্ল্যাঙ্ক সেন্টেন্স। প্রথমটা কি আছে, আই এম গোয়িং টু চেন্নাই ড্যাশ মানডে ড্যাশ ট্যুর, তার মানে আমি চেন্নাই যাচ্ছি সোমবার ট্যুর করতে বা ট্যুরে, সেটাকে কি বলবো? দেখুন, এখানে একটা জিনিস আমি করার আগে আপনাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে একটা খুব ক্লাসিক যেটা ইউজ অফ প্রিপোজিশন, যেটা আমি বলছিলাম, যে একটা ভার্বের পরে একটা প্রিপোজিশন থাকে। কেন থাকে জানেন তো? আমি যখন নাউন পড়িয়েছিলাম তখনই আমি বলেছিলাম যে একটা ভার্ব একটা নাউনের সাথে থাকে সব সময়। তার মানে কি হয়, যে একটা নাউনের আগে একটা ভার্ব থাকে, সরি, নাউনে একটা ভার্বের আগে একটা নাউন থাকে, যেই নাউনটা একটা ভার্বকে চালনা করে, তাই তো? এবং সেই ভার্বটাকে অনেক সময় আমরা প্রশ্ন করে জানতে পারি যে সেই নাউনটাই হচ্ছে সেই ভার্বের কর্তা এবং পুরো সেন্টেন্সের কর্তা, যেখান থেকে সাবজেক্ট আর ভার্বের আমরা রিলেশনশিপটা পাই, তাই তো? তো একটা ভার্বকে চালনা করার জন্য সবসময় একটা নাউন দরকার হয়। কিন্তু এই যে ভার্বটা, যেটা পিওরলি একটা ক্রিয়াপদ যদি আমরা ধরি, সেটা যে কাজটা যেটা করছে, সাপোজ আমি বললাম আমি একটা কিছু লিখছি, ঠিক আছে, এবার আমি লিখছি, তার মানে কাজের কর্তাটা হচ্ছে আমি, আমি কাজটা করছি, তাই তো? আর কাজটা কি করছি, লিখছি। এবার আমি যদি বলি আই অ্যাম রাইটিং, তাহলে এই যে অ্যাম রাইটিং কথাটা বললাম, এই পুরোটা হচ্ছে ভার্ব, আর এটাকে অপারেট করছে কে, আই, তাই তো? এটা যদি সাবজেক্ট পাল্টে যায়, তাহলে ভার্বের মধ্যেও কিছু চেঞ্জেস আসে। যেমন আই এর জায়গায় যদি হি বসিয়ে দিই, তাহলে চেঞ্জটা কি হবে, হি ইজ রাইটিং, তাই তো? যদি অনেকে মিলে কিছু একটা বসে লিখছে, তাহলে কি বলবো, দে আর রাইটিং। তাহলে দেখুন, যে নাউনটা ভার্বকে চালনা করে,
তার সিঙ্গুলার প্লুরাল হওয়ার মধ্যে এবং সে ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন কি থার্ড পার্সন হলো সেটার সাথে ডিপেন্ড করছে যে তার যে অপারেট করছে যেই ভার্বটাকে সেইটা কি থাকবে, সেটার স্টেটটা কিরকম থাকবে, তাই তো? এবারে ব্যাপার হচ্ছে এই যে ভার্বের একটা কাজ করা হচ্ছে, এই যে লেখার কাজ হচ্ছে, কাজটা যদি কোনো কিছুর ওপরে অ্যাপ্লাইড হয়, ঠিক আছে? যেমন আমি যদি বলি আই এম রাইটিং উইথ আ পেন, সাপোজ আমি বললাম আই এম রাইটিং উইথ আ পেন, তাহলে এই যে লেখার কাজটা হচ্ছে এটা পেনের ওপরে ইয়ে হচ্ছে। অথবা আমি যদি বলছি আই এম রাইটিং অন আ পিস অফ পেপার, তাহলে এই যে লেখার কাজটা যেটা অ্যাপ্লাইড হচ্ছে সেটা অন্য আরেক রকম ভাবে অ্যাপ্লাইড হচ্ছে কিসের ওপরে, একটা পিস অফ পেপারের ওপরে, তাই তো? তো এই যে আমি বলছি রাইটিংটা ভার্ব আর সেটা আলাদা আলাদা ভাবে বললাম উইথ আ পেন, আবার অন আ পিস অফ পেপার, এই যে উইথ বললাম এটা একটা প্রিপোজিশন, আর তারপরে কি এলো পেন, তাই তো? তো সেটা একটা নাউন। তার মানে লেখার যে কাজটা হচ্ছে সেটা পেনের দ্বারা হচ্ছে। আবার যখন বলছি রাইটিং অন আ পিস অফ পেপার, তাহলে পিস অফ পেপারটাও একটা নাউন, একটা বস্তুর নাম, তাই তো? সেটার ওপরে লেখা হচ্ছে, সেটার ওপরে, তাই বলছি রাইটিং অন। যখনই দেখবেন প্রেপোজিশন অন থাকবে বুঝবেন একটা সারফেসের ওপরে কিছু লেখা হচ্ছে বা সারফেসের ওপরে কিছু আছে। কিপ দ্য কাপ অন দ্য টেবল, টেবল একটা সারফেস, তার উপরে একটা কাপ রাখা আছে। কিপ দ্য পেন অন দ্য ডেস্ক, ডেস্কটা সারফেস, তার উপরে পেনটা রাখা আছে। পুট আপ দ্য পোস্টার অন দ্য ওয়াল, ওয়ালটা সারফেস, তার উপরে একটা পোস্টার আটকে দাও বা কিছু মাউন্ট করো। পুট আপ দ্য পিকচার অন দ্য ওয়াল, পিকচারটাও একটা জিনিস যেটা ওয়ালটা সারফেস, তার উপরে পুট আপ করার কথা বলছে। যখনই কিছুর ওপরে সারফেসের ওপরে কিছু আমরা পুট আপ করি সেটা আমরা অন দিয়ে বলি, ঠিক আছে? অনের আবার আরো অন্যান্য ইউজ আছে, তাই না? যেমন আমি বলতে পারি যে আই এম অন ডিউটি নাও, সাপোজ আমি একটা জায়গায় চাকরি করি কর্মরত এবং আমি এখন ডিউটি করছি, তাহলে কি বলবো আই এম অন ডিউটি। আবার যদি আমার ডিউটি আওয়ার শেষ হয়ে যায় তখন আমি কি বলবো আই এম অফ ডিউটি নাও। সেই অফটা কি অফ, ও ডাবল এফ অফ, তাই তো? যেমন আমরা সুইচ অন সুইচ অফ করি সেরকমও ডিউটি অন ডিউটি অফ, তাই না? তারপরে যদি বলি দিস ইজ অন দ্য টেবল, দিস ফেল অফ দ্য টেবল, টেবিলের ওপরে কিছু একটা ছিল, অন দ্য টেবল, তাই তো? টেবিল থেকে সেটা পড়ে গেল, তখন কি বলবো ইট ফেল অফ দ্য টেবল, ও এফ এফ। তো অনের মানে কোনো কিছুর ওপরে থাকা সেটাকে সবসময় অন, আর সেটার অপোজিটটা ধরে নেবেন সবসময় হবে অফ, ও ডাবল এফ অফ, ঠিক আছে? তো এরকম ভাবে আমরা জাজ করি, ওকে? প্রেপোজিশন তো অনেক আছে, কিন্তু আপনারা যখন পড়বেন একটু একটু করে বোঝার চেষ্টা করবেন যে কোন ক্ষেত্রে কোনটা ইউজ হচ্ছে, ঠিক আছে? তো এই যে অনের উল্টো দিকে অফ বলছি বা ইত্যাদি যাই বলছি, সেরকমই ওই যে একটু আগে বলছিলাম রাইটিং উইথ আ পেন, তো সব প্রেপোজিশনের পরে কিন্তু সব রকমের অবজেক্ট আসে না, এটা মনে রাখবেন। স্পেসিফিক কিছু প্রেপোজিশন থাকবে, তারপরে স্পেসিফিক কিছু অবজেক্টই আসবে। রিলেশন গুলো কিরকম হয় আমি আবার খুব সহজে একটু ছোট্ট করে বলে দিই। ধরুন আমি বললাম একটা ছেলে আছে আর একটা গাছ আছে, ঠিক আছে? there is a boy and there is a tree। এবার ছেলেটি হয়তো বসে আছে, ছেলেটি কি করছে বসে আছে, তার মানে বয় হচ্ছে কর্তা, আর সে যেই কাজটা করছে সেটা হচ্ছে সে বসে আছে, তাই তো? তার মানে বসে থাকার কাজটা অপারেট করছে হচ্ছে কর্তা বয়, ওকে? এবার একটা গাছ আছে, এবার আমি সেই গাছের সাথে যে বয়টা বসে আছে এই একটা রিলেশনশিপ আমি বিল্ড করার চেষ্টা করব। যদি আমি বলি দ্য বয় ইজ সিটিং অন দ্য ট্রি, তাহলে সেটা কি বোঝাবে ছেলেটি গাছের ওপরে বসে আছে, কেননা কি বললাম সিটিং অন দ্য ট্রি, ঠিক আছে? তার মানে ট্রিটা একটা সারফেস, তার ওপরে গাছটা আছে, ওকে? আবার আমি যদি বলি দ্য বয় ইজ সিটিং আন্ডার দ্য ট্রি, তাহলে আমরা কি বলবো, তাহলে বলবো বয়টা ট্রি এর নিচে বসে আছে, তাই তো? আবার যদি আমি বলি দ্য বয় ইজ সিটিং বিসাইড দ্য ট্রি, তাহলে বয়টা ট্রি এর পাশে বসে আছে। তাহলে প্রত্যেকবার কি হচ্ছে
বা যদি বলতাম দ্য বয় ইজ সিটিং বিহাইন্ড দ্য ট্রি, তাহলে গাছটা আছে তার পেছনে ছেলেটা বসে আছে। তাহলে দেখুন ছেলেটাও আছে, গাছটাও আছে, ছেলেটা বসেও আছে, শুধু আমি প্রেপোজিশন কটা চেঞ্জ করলাম, অন, বিসাইড, বিহাইন্ড, আন্ডার, এগুলো চেঞ্জ করলাম এবং পুরো ইকুয়েশনটাই চেঞ্জ হয়ে গেল। দিস ইজ দ্য পাওয়ার অফ প্রেপোজিশন, দিস ইজ হোয়াট আই ওয়ান্টেড টু টেল ইউ। ওকে, সো আপনারা চেষ্টা করুন 6, 7, 8, ওকে, and I'm going to take the answer very soon. You all first try and attempt কি হতে পারে এখানে 5 থেকে 8 অবধি, and I'm going to take the answers. Please be ready with your answers and I'll just be back. Itself a word for Yes, tell me কি হবে প্রথমটা? হ্যাঁ আসানসোল, বলুন। option B. 5 এরটা কি হবে? No, five, five. 5 টা কি হবে? Option B. অপশন বি আপনি বলছেন, অপশন বি আপনার মনে হচ্ছে। Five. আচ্ছা, এইটা। আর কেউ কিছু বলতে চান? 5 এর আনসারটা কি হবে আপনাদের কি মনে হচ্ছে? এ, আচ্ছা, yes, the answer is A. Itself a B. The answer is A. Itself a B. আচ্ছা আচ্ছা, 6 এরটা বলছেন বি, ওকে, দেখা যাক। 5 এরটা, আচ্ছা এটা এ, আমি পরে এক্সপ্লেন করছি, আমি আগে আনসার গুলো নেব। আচ্ছা, তারপরে 6 এরটা হচ্ছে বি। অন্য কারোর কিছু মনে হচ্ছে কি? মালদা, পূর্ত ভবন, বাঁকুড়া। সি হবে, সি হবে, সি, অ্যাবসলিউটলি কারেক্ট, sympathized with. তারপরে নাম্বার 7, 7 এর সি হবে, 7 এরটা সি হবে। ফাইভ নিউটন এ। ইয়েস, বাঁকুড়া, অ্যাবসলিউটলি কারেক্ট, 7 এরটা হচ্ছে এ। ভেরি গুড, এ। আচ্ছা, আর তারপরে 8 এরটা কি হবে? অপশন এ হবে কি? না, আরেকটু ভাবুন, এ হবে না, অপশন বি হবে, অ্যাবসলিউটলি কারেক্ট, অপশন বি। নাও লেট মি এক্সপ্লেন কি হচ্ছে। ওকে, ফার্স্ট অফ অল প্রথমটা যেটা আছে সেটা কি হচ্ছে, আই এম গোয়িং টু চেন্নাই। এই যে আপনাদেরকে বলছিলাম, এই যে অবজেক্টের প্রসঙ্গটা কেন আমি বললাম, বিকজ এই সেন্টেন্সের মধ্যে 3টে আলাদা প্রেপোজিশন আছে আর 3টে আলাদা অবজেক্ট আছে, ঠিক আছে? দেখুন, এবং সেটাকে অপারেট করছে ওই ভার্বটা, যেই ভার্বের সাথে এই প্রেপোজিশন সবকটা আলাদা আলাদা ভাবে অ্যাসোসিয়েটেড। আপনারা যদি ভাঙেন সেন্টেন্সটাকে তাহলে দেখবেন 3টে আলাদা অবজেক্ট এসছে, তার আগে 3টে আলাদা প্রিপোজিশন বসানোর জন্য। যেমন এখানে বলা আছে আই এম গোয়িং টু চেন্নাই, প্রথমটা দেওয়া আছে। ওকে, গোয়িং হচ্ছে বা আই এম, এখানে আই হচ্ছে আমার সাবজেক্ট বা কর্তা, যাকে নিয়ে কথা হচ্ছে, এবং সে কি করছে, সে যাচ্ছে কোথাও একটা, ঠিক আছে? সো অ্যাম গোয়িং বলেছে। ওকে, আই যেহেতু ফার্স্ট পারসন সিঙ্গুলার, তাই তার সাথে অ্যাম হয়েছে আর তার সাথে কন্টিনিউয়াস টেন্সে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অ্যাম গোয়িং হয়েছে, ঠিক আছে? এবারে আমার তারপরে একটা অবজেক্ট দরকার ছিল, আর অবজেক্ট দরকার হলে অনেক সময় কি হয়, ভার্ব নিজে নিজেই অবজেক্ট হতে পারে, যখন পারে না তখন প্রেপোজিশন আসে, তার সাথে একটা অবজেক্ট আসে, ঠিক আছে? এটা হচ্ছে প্রেপোজিশনের খুব ইম্পর্টেন্ট একটা রোল, যে কেন আসে, একটা ভার্ব সে ডাইরেক্টলি অবজেক্ট দিতে পারছে না। অনেক সময় কিন্তু ভার্ব পারে, যেমন আমি যদি বলি আই কল্ড হার, আমি কাউকে একজনকে ডাকলাম, আমি হচ্ছি সাবজেক্ট, কল্ড হচ্ছে ভার্ব, আর হার হচ্ছে অন্য কেউ একজন, বা হিম হচ্ছে একজন কেউ যাকে আমি ডাকলাম। তো এই যে বললাম আমি হচ্ছে সাবজেক্ট, কল্ড হচ্ছে ভার্ব,
আর কল্ড হুম, কল্ড হার, ঠিক আছে, বা কল্ড হার বা কল্ড হিম, যাই বলবো। তো এই যে আমি কল করার কাজটা অ্যাপ্লাই করলাম, কার ওপরে করলাম, হিম বা হারের ওপরে করলাম, তাই তো? তো সেটা হয়ে গেল আমার অবজেক্ট। তো এই ক্ষেত্রে কি ছিল, ভার্বটা সক্ষম ছিল নিজে নিজে অবজেক্ট নেওয়ার ক্ষেত্রে, বাট অনেক ক্ষেত্রে সেটা হয় না। ওকে, যেমন আমি যদি বলি লাভ, সাপোজ আমি যদি বলি আই লাভড, ওকে, তো অথবা সাপোজ বললাম যে শি লাভ, ওকে, কেউ একজন হাসলো, আমি এই বলে ছেড়ে দিতে পারতাম, সেন্টেন্সটা এখানেই শেষ করে দিতে পারতাম। এবার আমার মনে হলো সেন্টেন্সের মধ্যে আমি এই যে সে হাসলো, কার ওপরে হাসলো, কি দেখে হাসলো, এরকম অ্যাডিশনাল, শোনা যাচ্ছে কথা, শোনা যাচ্ছে? ওকে, সো যেটা বলছিলাম যে কেউ একজন হাসলো, এবার এটার পরিপ্রেক্ষিতে আমার যদি সেন্টেন্সে আমি আরো কিছু অ্যাড করতে চাই, সেন্টেন্সটাকে আমি আরেকটু সমৃদ্ধ করতে চাই, চাই সেন্টেন্সের মধ্যে আরো কিছু অ্যাডিশনাল ইনফরমেশন অ্যাড করতে, ওই লাভদের সাথে কানেকশনটা রেখে আর কি, তাহলে আমাকে তখন অবজেক্ট হিসেবে হয়তো কিছু আনতে হবে, ঠিক আছে? তো লাভদের পরে আমি হুম বা হোয়াট জিজ্ঞেস করছি, কোনো অবজেক্ট পাচ্ছি না, তখন আমি কি করব, তখন আমি যেটা করব, আমি ওটার পরে একটা প্রেপোজিশন বসিয়ে দেখবো যে তাহলে হয় কিনা। তো এবার যখন আমি বলবো শি লাভড অ্যাট দেম, ঠিক আছে, শি লাভড অ্যাট দেম, যখন আমি অ্যাটটা নিয়ে আসছি তখন আমি দেম হিসাবে ওই প্রোনাউনটাকে আনতে পারছি, যেটা অবজেক্টিভ কেসে আছে, যেটা ওখানে এসে বসবে অ্যাজ অ্যান অবজেক্ট, তাই তো? কিন্তু দেমটা আমি আনতেই পারতাম না যদি না আমি অ্যাটটা আনতাম, তাই তো? সো দিস ইজ হাউ প্রেপোজিশনস হ্যাপেন, মানে অর কাম ইন দ্য সেন্টেন্সেস। তো এই ক্ষেত্রে আমরা দেখছি এই যে যাওয়ার ব্যাপারটা বলেছে, তারপরে একটা করে আলাদা আলাদা প্রেপোজিশন বসিয়েছি এবং ওর যাওয়ার কনটেক্সটে আলাদা আলাদা অবজেক্টও আমি পেয়েছি, ঠিক আছে? তো আমি বললাম আই অ্যাম গোয়িং টু, ঠিক আছে, এই যে টুটা এলো, এটা তো হচ্ছে আমার ভার্ব, আর এটার সাথে করেসপন্ডিং প্রেপোজিশন হচ্ছে টু। সো টু কোথায় যাচ্ছি, চেন্নাই যাচ্ছি, এটা একটা অবজেক্ট এলো, ঠিক আছে? সো আমি প্রথমেই বলেছিলাম যে কোনো কোনো ক্ষেত্রে আবার নাউন প্রোনাউন বাদ দিয়েও অ্যাডভার্ব অফ টাইম অর অ্যাডভার্ব অফ প্লেসও থাকতে পারে। দেখুন, এটা একটা জায়গার নাম, কোথায় যাচ্ছি, গোয়িং ওয়্যার, গোয়িং টু চেন্নাই, তাই তো? তাহলে ওভাবেও হতে পারে, বাট এটা একটা এলো যেটা এটার সাথে কানেক্টেড, ঠিক আছে? এবারে পরেরটা আসছে, এবার কবে যাচ্ছি সেই প্রসঙ্গে আসছে, তাই তো? সো গোয়িং মানডে, গোয়িং কি মানডে বলবো, অন মানডে বলবো, ঠিক আছে, মানডে যাচ্ছি। এই যে টাইম বা প্লেস, পজিশন, অনেক ক্ষেত্রেই একই প্রেপোজিশন আপনারা দেখবেন, একটু আগে আপনাদেরকে অনের ইউজটা দেখাচ্ছিলাম লোকেশন, পজিশন, প্লেসমেন্ট হিসেবে, ঠিক আছে? যেমন আমরা বলতে পারি অন দ্য টেবল, সেরকম আমি একটা কাবার্ড আছে, কাবার্ডের ভেতরে একটা কিছু জিনিস আছে, তাহলে কি বলবো, অন দ্য কাবার্ড বলবো? বলবো না, কি বলবো, ইন দ্য কাবার্ড, তাই তো? দ্য বুক ইজ ইন দ্য কাবার্ড, ওকে। সো এই যে অন, ইন, এগুলো আপনারা একবার প্রেপোজিশনের যে আমার থিওরির ক্লাসটা আছে ওটা অবশ্যই ফলো করবেন, ওখানে খুব ভালো করে এক্সপ্লেন করা আছে, বাট জাস্ট আপনাদেরকে এখন বোঝানোর জন্য আমি অল্প করে একটু বলছি। সো কোথাও যাওয়া হচ্ছে, সেটা তো টু দিয়ে বলা হচ্ছে, যখন কবে যাওয়া হচ্ছে, স্পেসিফিক ডে বা ডেট যদি দেওয়া থাকে তাহলে সবসময় ইউজ করবেন অন। যেমন আপনারা যদি কোনো দিনের নাম থাকে, এরকম কোনো সানডে, মানডে, মানে উইকের যে কোনো দিন, তাহলে বলবেন অন মানডে, অন টিউসডে, ঠিক আছে? আবার যদি স্পেসিফিক ডেট বলা থাকে, সাপোজ বললাম অন 23rd জুলাই, ঠিক আছে, বললাম অন 23rd জুলাই, তাহলে কিন্তু ডেটের আগেও অন বসবে। কিন্তু ইন আসবে কখন, যখন আমি স্পেসিফিক ডেট বলতে পারছি না কিন্তু একটা মান্থ বলতে পারছি, ঠিক আছে, একটা ইয়ার বলতে পারছি। কিরকম ভাবে বলতে পারি, ইন দ্য ইয়ার 1947, ঠিক আছে, অর ইন দ্য মান্থ অফ মে। সাপোজ বললাম হার বার্থডে ইজ ইন এপ্রিল, ওকে, সাপোজ বললাম হার বার্থডে ইজ ইন এপ্রিল, বিকজ এপ্রিলে আছে
কবে আছে আমি মনে নেই আমার, কিন্তু এপ্রিলে কারুর বার্থডে আছে, তাহলে কি আমি অন এপ্রিল বলবো? বলবো না, কি বলবো? ইন এপ্রিল। কিন্তু আমি যদি বলি হার বার্থডে ইজ অন 23rd ফেব্রুয়ারি or 23rd জানুয়ারি, তাহলে আমি কিন্তু ডেটটা বলছি বলে অন বললাম। বা আমি জানি সামনের সোমবার কারুর জন্মদিন, তাহলে কি বলতে পারি? হিজ বার্থডে ইজ অন মানডে। বলবো তো? তাহলে দেখবেন এই ডে ডেট এগুলোর সাথে কিন্তু ইন অনের একটা খুব গুরুত্বপূর্ণ কানেকশন আছে। ওগুলোই আপনাদেরকে বললাম ওই জিনিসগুলো। এবং আমি যখন পড়িয়েছিলাম তখন লোকেশন, প্লেস, পজিশন, ডাইরেকশন, এই যে কোনো একটা দিকে যাওয়া হচ্ছে, টু বলবো নাকি টুয়ার্ডস বলবো, টাইমেরও অনেক ব্যাপার আছে। যেমন বললাম মান্থ, ইয়ার এগুলো বলার জন্য অন ইউজ হয়, তাই তো? যদি ডেট থাকে, ডে থাকে, তাহলে সরি উল্টোটা বললাম, যদি মান্থ ইয়ার বলা হয় তাহলে ইন হয়, যদি ডে বা ডেট থাকে তাহলে অন ইউজ হয়। যদি স্পেসিফিক টাইম বলা থাকে যে আমার ট্রেন এতটার সময়, তাই তো, তাহলে আমি কি বলবো? ইজ মাই ট্রেন উইল লিভ অ্যাট দ্য ট্রেন উইল লিভ অ্যাট 6 PM or 6 AM, হোয়াট এভার। ঠিক আছে? তাহলে এরকম ভাবে আমরা বলবো, একটা স্পেসিফিক টাইম দিয়ে বলবো, তাই না? তো এরকম অ্যাট, অন, ইন এগুলো, এই যে সেকশনটা আছে এগুলো খুব ভালো করে দেখে যাবেন, কেন এগুলোর থেকে কিন্তু প্রচুর প্রচুর কোয়েশ্চেন আসে। আরো কয়েকটা বলে দিচ্ছি আপনাদেরকে। টাইমের মধ্যে যেটা দেখবেন, ডিউরিং দেখবেন, ফ্রম দেখবেন, সিন্স দেখবেন। ঠিক আছে? কেননা এগুলোরও খুব গুরুত্বপূর্ণ রোল আছে। ঠিক আছে? সেটা আমার যদি ওই ভিডিওটা আপনারা ফলো করেন, যেটা একটু একটু আগে আছে, বাট ওই আমাদের যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের যেই পোর্টালটা আছে, ওখানে গেলেই আপনার ইউটিউব চ্যানেলে গেলেই আপনারা ওখানে খুঁজে পাবেন। প্লে লিস্টে ইংলিশে যাবেন, একটু পিছনের দিকের চ্যাপ্টার গুলো ফলো করবেন, ওখানে পেয়ে যাবেন। ঠিক আছে? তাহলে আমরা পেলাম গোয়িং টু চেন্নাই অন মানডে। আর যখন বলবো ট্যুরে যাচ্ছে, তখন কি বলবো? অন ট্যুর। অন আ ট্যুরও বলতে পারতাম। ঠিক আছে? কিন্তু নেই তো কোনো অসুবিধা নেই, বাস জেনারেলি যাওয়ার কথা বলা হচ্ছে, তাহলে কি বলবো? অন ট্যুর। ঠিক আছে? তাহলে এরকম ভাবে বললাম, তাহলে এটা একটা সেট হয়ে গেল। ঠিক আছে? আচ্ছা, পরেরটা কি হচ্ছে? বলছে হি সিম্পাথাসাইজড উইথ হিম। যখনই সিম্পাথাসাইজ করা হয়, সিম্পাথাসাইজ মানে হচ্ছে কারুকে সহানুভূতি দেখানো, তাই তো? তো আমরা ইংলিশে যখন বলি তখন আমরা কিভাবে বলি? সিম্পাথাসাইজড উইথ হিম, উইথ হার, উইথ দেম। ঠিক আছে? তো সিম্পাথাসাইজড হচ্ছে আমার ভার্ব, ওকে, তার সাথে আমার প্রেপোজিশন যেটা আসবে উইথ, এবং কারুর প্রতি যখন সিম্পাথি দেখানো হচ্ছে তখন বলা হচ্ছে sympathized with her বা with him বা with them। দেখুন এই যে হিম, হার, দেম বলছি, এটার সাথে যে হিজ, হার, দেয়ার এর তফাৎ আছে, এগুলো আপনারা পাবেন আপনারা যদি আমার প্রোনাউনের চ্যাপ্টারটা অ্যাটেন্ড করে থাকেন। ওখানে আমি প্রোনাউনে একটা চার্ট লিখিয়ে দিয়েছিলাম, এবং ওখানে স্পেসিফিক্যালি দেখানো আছে কোন কোন ক্ষেত্রে প্রোনাউন গুলো অবজেক্টের রোল প্লে করবে, কোন কোন ক্ষেত্রে প্রোনাউন গুলো সাবজেক্টের রোল প্লে করবে, তাই তো? তো ওই চার্টটাও আপনারা ফলো করবেন। গো টু দ্য ক্লাস অন প্রোনাউন্স, সেটা একদম আমাদের প্রথম দিকের 2019 এর দিকের যে ক্লাসগুলো শুরুর দিকে যেগুলো আছে ওখানে আপনারা পেয়ে যাবেন। নাউনের পরেই, নাউন দিয়েই শুরু হয়েছিল একদম, তারপরেই প্রোনাউন এসেছিল। আপনারা এখন পরীক্ষার আগে অনেক কিছু আপনাদেরকে দেখতে বলছি না, বাট প্রোনাউনের শুরুতেই একটা চার্ট আমি দিয়েছিলাম, প্লিজ লুক এট দ্যাট চার্ট। তো যেই প্রোনাউন গুলো অবজেক্টিভ কেসে আসবে সেই জায়গাটা, মানে যেমন এখানে বলা আছে, যদি বলতাম হিম, হার, কোথায় যেন গেল এখানে, সিম্পাথাসাইজড উইথ হিম, তাই তো? এখানে কিন্তু কখনো হিজ আসবে না, তাই না? বা হি আসবে না, বা সি আসবে না। হিম কেন আসবে? হার কেন আসবে? দেম কেন আসবে? লুক এট দ্যাট চার্ট অ্যান্ড ইউ উইল ফলো। বিকজ এই যে গ্রামারের ব্যাপারটা, এই পুরোটাই একটা ম্যাথামেটিক্যাল ফর্মুলার মতো। আপনারা ঠিকভাবে যদি অঙ্কটা করেন তাহলে উত্তরটা ঠিক পাবেন। একটা ভুল এলিমেন্ট আসলেই কিন্তু পুরো জিনিসটা গন্ডগোল হয়ে যাবে, জাস্ট লাইক আ সাম। ঠিক আছে? আচ্ছা, পরেরটা দেখা যাক কি আছে। কি বলা আছে? হি সাকসিডেড বাই ডিন্ট অফ হিজ হার্ড লেবার। হার্ড লেবার মানে কঠোর পরিশ্রম, সেটা আপনারা জানেন। আর ডিন্ট মানে কি, বা বাই ডিন্ট অফ যখন আমরা বলি, এই যে ডিন্ট বললাম,
তারপরে বাই ডিন্ট অফটা একসাথে নিয়ে আমি বলবো এই বাই ডিন্ট অফ পুরো জিনিসটার মানে হচ্ছে বিকজ অফ বলতে পারি, এই পুরো ব্যাপারটাকে আমি বলতে পারি বিকজ অফ। তো আমি বলতে পারতাম হি সাকসিডেড বিকজ অফ হিজ হার্ড লেবার, না বলে কি বললাম হি সাকসিডেড বাই ডিন্ট অফ হিজ হার্ড লেবার। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে এইরকম ভাবে আমরা জানবো। নেক্সট কি আছে, 8 নম্বরেরটা আপনারাই উত্তর দিয়েছেন। I prevailed upon him to join our group. প্রিভেলের অনেক মানে হয়, বাট এই ক্ষেত্রে প্রিভেলের মানে হচ্ছে কাউকে কনভিন্স করা বা কাউকে রাজি করানো, টু ডু সামথিং। ওকে, তার মানে বলতে পারি টু কনভিন্স সামবডি অর টু পারসুয়েট সামবডি টু ডু সামথিং, সেটার মানে হচ্ছে এখানে প্রিভেল। ঠিক আছে, যেমন আমরা যদি বলতে পারি, যদি বলি যে corruption prevailed at all levels of something, some organization. সাপোজ একটা অর্গানাইজেশন ছিল যেখানে যেটার খুব মানে করাপশনের ফলে যেটা একেবারে যেটার অধঃপতন হয়েছে। ঠিক আছে, তো সেটা বলতে পারি যে করাপশন প্রিভেলড অ্যাট অল লেভেলস। তো প্রিভেল মানে ওইখানে থাকা বা অবস্থান করা, সেটাও একটা প্রিভেলড এর মানে হতে পারে, কিন্তু কিন্তু এই ক্ষেত্রে প্রিভেলড এর মানে হচ্ছে পারসুয়েট করা বা কনভিন্স করা, কাউকে কোনো কিছুতে রাজি করানোকে আমরা প্রিভেলড বলতে পারি। ঠিক আছে, সো আই প্রিভেলড আপন হিম, আর যখনই প্রিভেলড এরকম ভাবে আসবে তখনই কিন্তু প্রিভেলড অন হবে না, প্রিভেলড আপন। ঠিক আছে, এরকম ভাবে আমরা বলবো আই প্রিভেলড আপন হিম টু জয়েন আওয়ার গ্রুপ। তো এই যে স্পেসিফিক কিছু ভার্বের পরে দেখবেন আপনারা স্পেসিফিক কিছুই প্রিপোজিশন কিন্তু আসে। ঠিক আছে, যেমন ওই অ্যাংরি ভেক্সড এর কথা বলেছিলাম, তাই না? দেখবেন টিপিক্যাল কিছু ইউজেস থাকে অফ দিস ভার্ব উইথ দিস প্রিপোজিশনস, ওইগুলো মনে রাখার চেষ্টা করবেন। এবং মানেটা যদি বুঝে যান তাহলে সহজ যে ওয়ার্ডটার সাথে আপনি রিলেট করতে পারছেন সেটাকে মনে রাখার চেষ্টা করবেন, তাহলে দেখবেন এগুলো মনে থাকছে। আচ্ছা, তারপরেরটা